সবাই বলে যে সয় সে রয়, কিন্তু এ কথাটা কেউ বলে না যে রয় সে ক্ষয়ও। তার হয়তো কিছুটা ক্ষতিও হয়। মানুষ আপনার ধৈর্যের বাহবা দিবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেওয়ার জ্ঞানও দিবে, নিজেদের মানিয়ে নেবার গল্পটাও শোনাবে। কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউই আবিষ্কার করবে না। মানুষ আপনার বদলে যাওয়াটা দেখবে, কিন্তু বদল হওয়ার কারণটা কেউই খুঁজবে না। আপনার পুড়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শীতল তো করবেই না, বরং সমালোচনা করে আগুনটা আরো উস্কে দেবে। কাটা গায়ে মলম নয়, বরং নুনের ছিটা দিতেই মানুষ উস্তাদ। আবার আপনি সহনশীলতা দেখাতে দেখাতে এটি মানুষের এমন অভ্যাসে পরিণত হবে, কখনো যদি আপনি অসহ্য হয়ে প্রতিবাদ করে বসেন, তখনই ভালো আপনিটা তাদের কাছে খারাপ হয়ে যাবেন। মুখ জুড়ে আপনার পরিচয় হবে স্বার্থপর, হিংসুটে আর বদমাশ নামে। আসলে আপনার এই সইতে সইতে রইতে রইতে থাকাটাই না মানুষের কাছে একটা সময় পর স্বাভাবিক হয়ে যায়। তখন আপনি গলা ফাটিয়ে চিৎকার করে আপনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা বললেও কেউ আপনার কথা শুনবে না। আপনার চোখের নিচে কালো দাগ তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখবে না। আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের কারো মায়ার রূপ নেবে না। তারা আপনার সম্পর্কে কি ভাবে জানেন? তারা ভাবে আপনি ভীষণ শক্ত, আপনি ঠিকই সহ্য করে ধৈর্য ধরে সব কিছু মানিয়ে নেবেন, কিন্তু আপনার জন্য পরিবর্তনের কথাটা না কেউই ভাববে না। তাই সহ্য ততটুকুই করুন যতটুকু আপনার সীমার মধ্যে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টিময় সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আসলে সকাল না, এখন কিন্তু দুপুর 3টা বাজে। তো আজকে সারাদিনই অনেকটা বৃষ্টি পড়েছে। বৃষ্টির জন্য আসলে ঘরের কাজগুলো ধরতে পারছি না। কিছুদিন পর তো কুরবানির ঈদ চলে আসবে। বাসায় ডিপ ক্লিনিং এর কাজটা এখনো করা হয়নি। প্রতি ঈদে রমজানে আমি বাসা ডিপ ক্লিন করি, শীতের আগেও করি। তো এবার হচ্ছে একটু দেরি হয়ে গেল বৃষ্টির কারণে। আজকেও ভেবেছি যে কাজগুলো ধরবো না, বৃষ্টি হচ্ছে যেহেতু। আবার চিন্তা করলাম যে না, কাজ ধরে ফেলি, কাজ করলেই শেষ হয়ে যাবে। বৃষ্টির আশায় থাকলে দেখা যাবে কাজগুলো করতে আমার অনেকটা সময় নিবে। তো যাই হোক, প্রথমেই আমি ঘরগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই ডাস্টারটা দিয়ে ঘর ছাড়তে অনেক বেশি সুবিধা। শুধু ধরে টান দিলেই সব ময়লা একদম চলে আসে ক্লিন হয়ে। তো এটা দিয়ে ঝাড়তে আমার কাছে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড়া হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধাপে ধাপে কাজগুলো যদি করা যায় তাহলে কিন্তু আপনার কাজটা একদম হাতের মুঠোয় থাকবে, সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। আজকে বাসায় কেউ নেই, 2 ছেলে আর ওর বাবা হচ্ছে গ্রামের বাড়িতে গেছে, বাসা ফাঁকা আছে, সেই জন্য আরো কাজটা ধরেছি। ভেবেছি যে দেরি হোক, কিন্তু যদি আমি একটু প্ল্যানিং করে ধাপে ধাপে সবগুলো কাজ গুছিয়ে করতে পারি, তখন কিন্তু আর কাজ করতে এত সময় লাগবে না। তো প্রথমে আমি ঘরটা ঝেড়ে নিয়েছি, তারপর পর্দাগুলো ঝাড়ু দিয়ে একটু ধুলগুলো ঝেড়ে নিয়েছি আর কি। এখন হচ্ছে আমার বেডরুমের ফ্যানটা ক্লিন করছি। বেশ কিছুদিন যাবত চিন্তা করছি যে সময় করে একদিন ঘরগুলো ঝাড়তে হবে, ফ্যানটা ক্লিন করতে হবে। বাসায় যতক্ষণ থাকি শুধু ফ্যানের দিক বারবার চোখ যায়, এত পরিমাণের ময়লা হয়েছে। মানে আমার ময়লা জায়গাতেই চোখটা আগে যায়, ভালো জায়গায় কিন্তু পরিষ্কার থাকলে সেদিকে চোখ যায় না, যেদিকে বেশি ময়লা থাকে সেদিকেই চোখটা বেশি পড়ে আর কি। তো আজকে ফ্যানটা নিজের হাতেই ক্লিন করেছি, তারপর এসি ক্লিন করেছি। ভেতরে যে জালিগুলো সেগুলো আমি ক্লিন করি না, ওগুলো ওর বাবাই করে। আমার কাছে সবচেয়ে সহজ উপায়ে জানালা ক্লিন করা মানেই হচ্ছে এরকম একটা রঙের ব্রাশ। এমন একটা রঙের ব্রাশ হলে জানালা সুন্দর মতো ক্লিন হয়ে যায়, যেটা আপনারা এখন দেখতে পারছেন। আমার বেডরুমের মাথার কাছের এই জানালাটা না আমি সব সময় বন্ধ রাখি ধুলাবালির জন্য। তো এটা আমি মাসে একবার আর কি পরিষ্কার করি।
তো আজকে আমি সুন্দর করে নিজের হাতেই সবগুলো কাজ করব, আজকে খালাকে দিয়ে করাবো না। একটা সংসারে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, কিছু কিছু কাজ আছে যেগুলো নিজে করলেই শান্তি পাওয়া যায়। তো নিজের হাতে কাজ করলে না অনেকটা শান্তি লাগে, কাজগুলো অনেক পরিষ্কার হয়। আর খালাদের দিয়ে যতই করাই নিজের মতন তো আর এত পরিষ্কার হয় না। যতক্ষণে খালাকে বলবো ততক্ষণে আমি সুন্দর করে করতে পারবো। তো বিছানার চাদরটা আমি ভিজিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে, খালাকে দিয়ে আর কি কাচিয়ে নেব। আর আমি সবসময় বিছানার চাদরগুলো হালকা গরম পানি দিয়ে তারপর পাউডার দিয়ে পরিষ্কার করি আর কি। আমার বেডরুমে যে ফার্নিচারগুলো আছে সবগুলো আজকে সরিয়ে সরিয়ে চিপা চাপা ঝাড়ু দিয়ে ময়লা বের করে দিচ্ছি। আর এই ডিপ ক্লিনিং এর কাজ, ঝাড়া মোছার কাজ আমি মাসে একবার করি, আর এটা একদিনই শেষ করার চেষ্টা করি। আমার বাসায় যে কত পরিমাণের ধুলা এটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারছেন। আসলে এত পরিমাণের পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরও পারি না। আর প্রতিদিন তো এভাবে ফার্নিচার সরিয়ে সরিয়ে ক্লিন করাও কষ্ট হয়ে যায়। আর আজকে যে এই কাজগুলো করছি না, রাতের বেলায় আমার 12টা বেজে যাবে, এত পরিমাণে শরীরের ব্যথা হবে। তারপরও নিজের শরীরকে তোয়াক্কা করে কিন্তু সংসারটাকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। তো যখনই আমি এমন ডিপ ক্লিনিং এর কাজ ধরার চিন্তা ভাবনা করি না, তো আগের দিনে আমি প্ল্যান করি যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কিভাবে কাজটা করলে আমি কম সময়ে সবগুলো কাজ একাই গুছিয়ে করতে পারবো। তো আসলে নিজে একটু প্ল্যানিং মাফিক কাজ করলে সব কাজই সহজ মনে হয়, সবকিছুই হাতের মুঠোয় থাকে তখন। তো সবকিছু করার আগে আর কি একটু প্ল্যান করে কাজ করবেন, তাহলে আপনাদেরও কাজ করতে অনেকটা সহজ হবে আমার মতো। আচ্ছা, তার আগে বলে নেই, আপনারা অনেকেই আমার এই বেডশিটটা অনেক পছন্দ করেন, অনেক আপুরাই কমেন্ট করেন। আরেকটা হচ্ছে এই বেডশিটটা, এই দুইটা বেডশিট আপনারা অনেক পছন্দ করেন, অনেকেই জানতে চান কার থেকে নিয়েছি। তো আমি আপুর আইডিটা এখানে মেনশন করে দিচ্ছি। আপনারা কিন্তু স্বপ্ন নূরের সংসার মানে নূর আপুর কাছ থেকে এই সুন্দর সুন্দর চাদরগুলো নিতে পারেন। আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর, তারপর 3 পিসের বিজনেস করে। তো যাদের যাদের প্রয়োজন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপুর থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন। বেডরুমের সবগুলো ফার্নিচার সরিয়ে সরিয়ে আমি চিপার ময়লাগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। ফার্নিচারগুলো ক্লিন করার জন্য এই ব্রাশটা এত পরিমাণের উপকারী, আসলে বুঝতেই পারবেন না। তো যারা যারা আমার মতন ফার্নিচার প্রতিদিন ক্লিন করেন, ক্লিন না করলে ভালো লাগে না, তো তারা চাইলে এমন একটা ব্রাশ নিতে পারেন। এই ব্রাশটা কিন্তু RFL এ পাওয়া যায়। ওর বাবা যখন সৌদিতে উমরা করতে গিয়েছিল তখন আসার সময় অলিভ অয়েল নিয়ে এসেছিল। এখন পর্যন্ত অলিভ অয়েলটা ব্যবহার করা হয়নি বোতলের অভাবে। তা আজকে হচ্ছে একটা বোতল আমি বের করে নিয়েছি আর অলিভ অয়েলটা রেখে দিয়েছি। অলিভ অয়েল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো বাচ্চাদেরকে গায়ে দেওয়ার জন্য আর কি আনানো হয়েছিল। ছোট বাচ্চাদের ঘরে সবকিছু গুছিয়ে রাখতে হলে একটু টেকনিক খাটাতে হয়। যেমন ড্রেসিং টেবিলে এই জিনিসগুলো যদি সাজিয়ে রাখতাম তাহলে একটা টান দিলে দেখা যায় আরেকটা পড়ে যেত, এলোমেলো হয়ে যেত। যতই গুছিয়ে রাখি গুছানো লাগতো না, এলোমেলোই লাগতো। তো যদি এভাবে কিছু ঝুড়ির মধ্যে সব জিনিস গুছিয়ে রাখেন, সব কিন্তু চোখের সামনেই দেখা যাচ্ছে, যেটা দরকার সেটা শুধু বের করলেই হয়ে যায়। ছোট বাচ্চাদেরকে যতই চোখে চোখে রাখি না কেন, ওদেরকে কিন্তু রাখা যায় না। দেখা যায় চোখের পলক ফিরলেই একটা ব্যথা পেয়ে চলে আসে। তো এভাবে ব্যথা পেলে যেন ঘরেই আমি প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি, বা আমাদেরও যদি কোনো বিপদ আপদ হয়, কাটাচেরা হয়, সেটা যেন প্রাথমিকভাবে আমি বাসায় সারতে পারি। সেই জন্য ছোটখাটো একটা হসপিটাল আমার ঘরে সব সময় রাখি। আমার মনে হয় বড়দের ঘর হোক কিংবা বাচ্চাদের ঘর হোক, প্রতিটা ঘরেই এমন কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা জরুরি। কারণ কোথাও যদি হঠাৎ করে কেটে যায় বা রান্না করতে গেলাম আমার হাতটা পুড়ে গেল, তো পোড়া জায়গায় যেন আমি সঙ্গে সঙ্গে মলম দিতে পারি, বা কাটা জায়গায় যেন মলম দেওয়া যায়। বাচ্চাদের ঘরে দেখা যায় ওদের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে যেন আমি চিকিৎসাটা প্রাথমিকভাবে বাসায় করতে পারি। তো সেই সব কিছু আমি বাসায় রাখার চেষ্টা করি। অনেকেই কমেন্ট করেন আমার ড্রেসিং টেবিলের ছোট্ট ওয়ার্ড্রোবে আমি কি কি রাখি, তো তাদের জন্য আর কি দেখিয়ে দেওয়া।
আমি আমার মাথার হেয়ার ব্যান্ডগুলো খুঁজে পাই না। যদিও আমি একাই ব্যবহার করি, তারপরেও এই জিনিসগুলো অনেক হারিয়ে ফেলি। সেই জন্য আমি ছোট্ট এই অর্গানাইজার ওয়ার্ড্রপ বক্সটা নিয়েছি। এখন আর জিনিসগুলো হারায় না। আমি সবগুলো গুছিয়ে এই ওয়ার্ড্রপে রেখে দিই। বাহিরে যেহেতু হিজাব পরে যাই বা বোরখা পরে যাই, তো হিজাব পিন, তারপর হচ্ছে মাস্ক, এগুলোও রাখি। আর কিছু খুচরা টাকা রাখার চেষ্টা করি বাচ্চাদের ঘরে। তো দেখা যায় অনেক সময় দরকার লাগতে পারে, সেই জন্য কিছু খুচরা আমি হাতের কাছে রাখি, যেন দরকার লাগলে বাচ্চারাও নিতে পারে। আমার কোনো একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আমার বেডরুমের আলমারিটা আমি কোথা থেকে বানিয়েছি, এই সম্পর্কে যেন আমি বিস্তারিত সব বলে দেই। তো আপুর উদ্দেশ্যেই বলা, এই আলমারিটা হচ্ছে 3 পাট্টার আলমারি, আর কাঠ হচ্ছে সেগুন কাঠের। আর এই কাঠের আলমারির পলিশটা মানে কালারটা হচ্ছে লেকার পলিশ বলে। আর এটা নিয়েছি হচ্ছে বাড্ডা সুবাস্ত নজরবেলির অপোজিট পাশের এবি ফার্নিচারের দোকান থেকে। তো এটা যখন বানানো হয়েছিল আজ থেকে আরো 2 বছর আগে, তখন দাম নিয়েছিল হচ্ছে 1,30,000 টাকা। আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে বলবা। আসলে তোমার কমেন্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য তোমার নামটাও বলতে পারিনি। তুমি অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করবা যদি ভিডিওটা তুমি দেখে থাকো। তো আমি হচ্ছে বেডরুমের টিভিটা ক্লিন করে নিচ্ছি। আমি যখন বাসায় কাজ করি তখন কিন্তু আমি আপুদের ভ্লগগুলো দেখি। আপুদের ভ্লগ দেখলে অনেক বেশি মোটিভেশন পাই কাজের প্রতি। এখন হচ্ছে বিথি আপুর ব্লগ দেখছিলাম। তো অনেক সময় দেখা যায় কি, টিভিতে ব্লগ দেখলে লাইক দিতে পারি কিন্তু কমেন্ট করতে পারি না। তো অনেক আপুরাই হয়তো বুঝে না, হয়তো তারা ভাবে আমি ভিডিও দেখি না। আসলে সবার ভিডিওই আমি দেখি। টিভিতে দেখলে না কমেন্ট করা যায় না, লাইক ঠিকই দেওয়া হয়। তো বিথি আপু, আজকের ভিডিওটা আমি জানি তুমি দেখবা, তো তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবা তোমার কোন ভিডিওটা আমি দেখেছি। আমার কাছে মনে হয় প্রতিটা বাসায় মানুষের থেকে ওষুধের সংখ্যাই বেশি হয়ে থাকে। তো ওষুধপত্রগুলো যদি এভাবে ঝুড়িতে করে গুছিয়ে রাখতে পারেন, তাহলে জায়গাটা দেখতেও সুন্দর লাগবে, সব জিনিস হাতের কাছেও পাবেন। আর এই ওষুধের ঝুড়িটা হচ্ছে আমাদের 2 টোনাটুনির। তো বাচ্চাদেরটা আলাদা রেখে দেয়, আমাদেরটা আলাদা রেখে দেয়। আমার 3 ছেলেই হচ্ছে গাড়ির পাগল। ওদের শরীরের ওজন যতটুকু, তার 3 গুণ বেশি হচ্ছে ওদের গাড়ির ওজন। তো পুরোটা একটা রুম শুধু ছোট ছেলে আফিফের গাড়ি দিয়ে ভরপুর। তো এই ছোট গাড়িগুলো দেখা যায় বড় গাড়িগুলোর মধ্যে থাকলে পাওয়া যায় না, তখন ও অনেক বেশি চিল্লাপাল্লা করে। সেই জন্য ওর ছোট ছোট গাড়িগুলো আমি আলাদা একটা ঝুড়িতে রেখে দিয়েছি। ওর যখন দরকার ও খেলে নিজেই আবার গুছিয়ে রেখে দেয়। আমার বাসায় যতগুলো জায়নামাজ প্রয়োজন, সব জায়নামাজ আমি একসাথে গুছিয়ে এই জায়গাটাতেই রেখে দিই। যখন যার দরকার হয় নিয়ে যায়, আবার কাজ শেষ হলে জায়গা মতো রেখে দেয়। আমাদের বাসাটা হচ্ছে একদম লাস্ট ফ্লোরে, উপরে হচ্ছে ছাদ। আর আমাদের বাসা এমনিতেই অনেক গরম, গরমের জন্য থাকা অসম্ভব হয়ে যায়। তো সবাই হচ্ছে এসির নিচে ঘুমায় আর কি। আর যার যার আলাদা করে কাঁথা কম্বল আছে। তো দিনের বেলা এই কাঁথা কম্বলগুলো বিছানায় গুছিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না। তো আমি সব সময় এমন বড় ব্যাগে করে সবগুলো কাঁথা দিনের বেলা গুছিয়ে রেখে দিই। যখন যার দরকার সে তারটা বের করে নিয়ে যায়। এছাড়াও শীতের যে কম্বলগুলো আছে সবগুলো আমি এই বড় বড় ব্যাগে করে গুছিয়ে রেখে দিয়েছি। ধুলাবালি পড়বে না, জিনিসগুলো ভালো থাকবে। আর ভেতরে একটা করে ন্যাপথনের গুলি দিয়ে দিয়েছি। আমার বেডরুমটা গুছিয়ে চলে এসেছি বড় ছেলের বেডরুমটা গোছাতে। ওর রুমটা কিছুদিন আগেই ক্লিন করেছিলাম, আজকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। ওদের 2 ভাইয়ের স্কুলের ব্যাগ, তারপর পরীক্ষার ফাইল, এগুলো আমি ওয়ার্ড্রপের উপরেই রেখে দিই। টেবিলে রাখি না, টেবিলে রাখলে জায়গা কম পড়ে যায়, ওদের পড়তে বসলে একটু অসুবিধা হয়। বাসার যত সুই সুতা আছে সবগুলো এই ঝুড়িতে করে রেখে ওয়ার্ড্রপের এই র্যাকটাতে আমি রেখে দেই। যখন দরকার হয় এখান থেকে নিয়ে কাজ করে আবার জায়গা মতো রেখে দেই। 2 পাশে হচ্ছে 2টা কাঠের ফুলদানি দিয়েছি আর ফুল দিয়েছি, দেখতে যেন ভালো লাগে। রুমটা যদি একটু সাজানো গুছানো থাকে বা সবুজের ছোঁয়া থাকে, কিছু আর্টিফিশিয়াল ফুল থাকে, তখন দেখতেও না অনেক বেশি ভালো লাগে। মন খারাপ থাকলেও না, অনেক সময় দেখা যায় ঘরের পরিবেশটা সুন্দর থাকলে মনটাও ভালো হয়ে যায়। বাচ্চাদের পড়ার টেবিলে সব সময় পেন্সিল, রাবার এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এলোমেলো হয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়। আমার কাছে মনে হয় কি, বাচ্চাদের সবচেয়ে বেশি এই পেন্সিল রাবারটি লাগে বছরে। হিসাব করলে দেখা যায় ওদের
ওদের এই পেন্সিল, রাবার, বই, খাতার পেছনে অনেক টাকা চলে যায়। তো সব সময় চেষ্টা করি পেন্সিল, রাবার, রং পেন্সিল এগুলো এই ঝুড়িতে করে অর্গানাইজ করে রাখার জন্য। তাহলে যখন যেটা দরকার ওরা নিয়ে কাজ করে আবার গুছিয়ে রাখে। মানে সবকিছুই আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে হাতের কাছে, যেন ওদের কাজের সময় পায় আবার কাজ শেষ হলে গুছিয়ে রাখতে পারে। তো আমার ছেলে হচ্ছে টেবিলে পড়লে ওর পিঠে ব্যথা পায়, সেই জন্য একটা কুশন বালিশ দিয়েছি। আর এখন তো পরীক্ষা চলছে, সেই জন্য পড়াটার চাপও বেশি, সেই জন্য একটা পানির বোতল রেখে দিয়েছি, যখন তৃষ্ণা পায় ওর যেন উঠতে না হয়। আর চাইলে আপনারা পড়ার টেবিলের উপরে একটা ঘড়ি রাখতে পারেন। আমার হচ্ছে পড়ার টেবিলের উপরে ঘড়ি আছে, সেই জন্য টেবিলে রাখলাম না। তো চলে এসেছি আমার ডাইনিং রুমটা গুছাতে, এক এক করে কিন্তু দেখতেই পারছেন সবগুলো রুম গুছিয়ে দিচ্ছি। তো এভাবে কাজ করলে কাজ কিন্তু সহজ হয়। সব কাজ এলোমেলো করে একসাথে করতে গেলে অনেকটা সময় লাগে, মেজাজটাও খিটখিটে হয়ে যায়। যেই রুমটা ধরবেন সেই রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে বের হবেন, তারপরে আরেকটা রুমে ক্লিন করতে যাবেন। তাহলে দেখবেন কাজের আপনি একটা সময় খুঁজে পাবেন, বরকত পাবেন, আপনার কাছে কাজ করতেও ভালো লাগবে। ওভেন ক্যাবিনেটের রানারটা চেঞ্জ করে আরেকটা রানার বিছিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফ্রিজ দুইটা আমি ক্লিন করে নিয়েছি। ডাবল ডোরের এই ফ্রিজটা অনেকদিন যাবত আমার ক্লিন করা হচ্ছে না, তো আজকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে ডিপ ফ্রিজটা ক্লিন করে নিব। আমার কাজ সবই শেষ, এখন শুধু দুইটা ফ্রিজ ক্লিন করলেই হয়ে যাবে। তো দেখি কবে করতে পারি, গ্রামে বাড়িতে যাওয়ার আগে এই ফ্রিজ দুইটা ক্লিন করে রেখে যাব। আমার সংসারে সবচেয়ে বেশি বিরক্তিকর আর কষ্টের কাজ হচ্ছে ফ্রিজ ক্লিন করা, সেই জন্য বছরে মাত্র 2 বার ক্লিন করি। আমি নোংরা হতে দেই না, যখনই নোংরা হয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। আচ্ছা, গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল, মানে যখনই আমি ফ্রিজের রানার, বাটি টেবিলের রানার এই দুইটা শেয়ার করি অনেক কমেন্ট আসে, এগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো সব আপুদের উদ্দেশ্যে আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ভালোবাসার রং, এই পেজ থেকে নিয়েছে। আমি স্ক্রিনে নামটা দিয়ে দিয়েছি, যাদের দরকার তারা নিতে পারেন। ডিপ ফ্রিজের উপরে একটা ঝুড়িতে আমি সব সময় এই খাবারগুলো অর্গানাইজ করে গুছিয়ে রাখি, যেন ওদের যখন দরকার ওরা নিয়ে খেতে পারে। সাদা কাচের জারে রেখে দিয়েছি যেন বাহির থেকে দেখা যায় আর কি। তো সব সময় চেষ্টা করি ওদের কোন জিনিসটায় সুবিধা হবে, কোন জিনিসটা কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে, একের ভিতরে 2 করার চেষ্টা করি আর কি। তো একটা পাউরুটি আনা হয়েছে, কলা আনা হয়েছে, এগুলো গুছিয়ে রাখছি। তো আজকে হচ্ছে আমার বাসায় আমার শ্বশুর আসবে, ওনাকে ডাক্তার দেখাতে হবে। 2 মাস পর ডাক্তার আসতে বলেছিল, তো উনি হচ্ছে আজকে বাসায় আসছে আমাদের। তো কালকে হচ্ছে ওনাকে ইনশাল্লাহ ডাক্তার দেখানো হবে। আজকের ভিডিওতে ভয়েস দিতে দিতে আমি নিজেই ধৈর্যহারা হয়ে যাচ্ছি, আর আপনারা অডিয়েন্স, আপনারা তো আরো বেশি ধৈর্যহারা, বিরক্ত হয়ে যাবেন। আসলে কিছু করার থাকে না, এমন এমন ভিডিও থাকে যেগুলো কাটচির করতে করতে অনেক বড় হয়ে যায়। আজকের ভিডিওটা 1 ঘন্টা 52 মিনিটের ছিল, তো সেই ভিডিওটা আমি কেটে চিরে 20 মিনিট 52 সেকেন্ডে এনেছি। ধৈর্য শক্তি নিয়ে যে ভিডিও এডিট করতে হয়, আসলে ব্লগিং না করলে বুঝতে পারতাম না। তো এই জায়গাটাকে সেই জন্যই সম্মান করি, কারণ ব্লগিং করা, এডিট করা, শুট করা, ভয়েস দেওয়া, এইগুলো অনেক প্যারা, অনেক প্যারা। হাজারো কষ্টের মাঝেও যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সুন্দর কমেন্ট পাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, খুশি হয়ে যায়। আর আপনাদের কমেন্টের মাধ্যমে যখন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া থাকে, তখন সত্যি আমার নিজের কাছে এই কষ্টটা সার্থক হয়ে যায়। আপনাদের ভালোবাসা, দোয়া চাই, আপনারা পাশে থাকলে অবশ্যই এই পথ চলাটা আমার জন্য সহজ হয়ে যাবে। জানি না কারা কারা ভিডিওটির এই পর্যন্ত আছেন, যারাই আছেন অবশ্যই ভালোবেসে আছেন, সেটা আমি বলতে পারবো, কারণ কাউকে ভালো না বাসলে তার জন্য 20 মিনিট নষ্ট করা
মুখের কথা না। তো যারা যারা এই পর্যন্ত আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল আগামী ভিডিওতে যেন আমি তার কমেন্টটা পড়ি, তো আপুর কমেন্টটা এখন পড়ে নিয়েছি। আপু প্রথমেই সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম আপু, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে হঠাৎ করে তোমার ভিডিও সামনে আসলো তাই একটু আমি দেখে নিলাম, খুব ভালো লাগলো। তুমি অনেক সুন্দর করে কথা বলো। আমার নাম মিম, তুমি অন্য ভিডিওতে আমার নাম নিও। আর তোমার হাজবেন্ড কিসের দোকান, ঢাকায় কোন জায়গায়, প্লিজ একটু জানি। ওয়ালাইকুম আসসালাম মিম আপু, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? তোমার কমেন্টটা পড়ে নিলাম, তোমার নামটাও নিয়ে নিলাম। মিম আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মিম আপুর মতো অনেক আপুদেরই প্রশ্ন থাকে, কয়েকটা ভিডিওতেই কমেন্ট পেয়েছি ইদানিং আমার হাজবেন্ডের কিসের ব্যবসা, কিসের দোকান বলার জন্য। সব আপুদের প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ডের হচ্ছে জ্বালানি তেলের দোকান। জ্বালানি তেল বলতে গাড়ি যেই তেল দিয়ে চলে সেই তেলের দোকান, মানে সেই তেলের ব্যবসা আর কি। তো আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। এই ক্লিপটা ছিল রাতের বেলা, আমাদের একটা দাওয়াত ছিল ওর বাবার ফ্রেন্ডের বাসায়। অনেকদিন যাবতই বলছিল যাওয়ার জন্য, বৃষ্টিময় দিনে বৃষ্টির মধ্যেই যেতে হয়েছে। তো তাদের বাসায় এত পরিমাণের আয়োজন করেছে, আয়োজন দেখেই মাথা নষ্ট, খাবো কি। তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জানি না আজকের ভিডিওটি কারা কারা দেখছেন, কাদের কাছে ভালো লাগবে। সবার কাছেই রিকোয়েস্ট ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যারা যারাই আছেন এই পর্যন্ত তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।